মিডনাইট সাসপেন্স চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। নিয়মিত ভয়ঙ্কর গল্প শুনতে আজই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের আজকের গল্প পিশাচরূপী তান্ত্রিক। সাধনপুর গ্রামের শেষ প্রান্ত থেকে শুরু হয়েছে এক বিশাল মাঠ। মাঠের মাঝামাঝিতেই পুকুরটি। পুকুরের পূর্ব পাশে যে বিরাট বট গাছটা রয়েছে তার তলায় আস্তানা গেড়েছে এক সাধু বাবা। ইয়া লম্বা লম্বা চুল আর দাড়ি, হাত পায়ের নখগুলো বড় বড়। তার পরনে গেরুয়া বসন, তার অর্ধাঙ্গ খালি, গলায় রুদ্রাক্ষের মালা। তিনি একটা বাঘের চামড়ার উপর বসে থাকেন। এক পাশে খাড়া রাখা একটা ত্রিশূল, আর একটা লোটায় বিভিন্ন গাছের পাতা ও ফুল রাখা। দেখলেই ভক্তি জন্মে সাধু বাবার উপর। গ্রামের লোকজন খুব খুশি, এমন একজন তাদের গ্রামে হাজির হয়েছে। গ্রামের লোকজন প্রতিদিন সকালে সাধু বাবার নিকট বিভিন্ন ফলমূল খাদ্যদ্রব্য নিয়ে হাজির হন। সাধু বাবা সবসময় চোখ বুজে থাকেন, কারো সাথে কথা বলেন না। সবগুলো জিনিস যেভাবেই দেওয়া হয় সেভাবেই পড়ে থাকে। পরে লোকেরা তা আবার সরিয়ে নেয়। এভাবে কেটে গেল কয়েকটা দিন। গ্রামের উত্তর প্রান্তে রফিক মিয়ার বাড়ি। তার দুধেল গাইটি সন্ধ্যা থেকে পাওয়া যাচ্ছে না। সারা গ্রাম আতিপাতি করে খোঁজ করেও পাওয়া গেল না তার গরুটি। তারপর হাল ছেড়ে দিয়ে রফিক মিয়া ভাবতে লাগলো কোথায় গেল তার গরুটি। পরদিন গোয়ালঘরের পেছনেই পাওয়া যায় গরুটিকে, মৃত বিভৎস অবস্থায়। কিসে জানি পুরো মাথাটা ধর থেকে টেনে ছিঁড়ে ফেলেছে এমন অবস্থা। তারপর পেট ফেরে কলিজা বের করে ফেলেছে। গ্রামের ছেলে বুড়ো সকলে জড়ো হয়ে যায় সেখানে। এমন কাজ কার দ্বারা সম্ভব? এত বড় একটা গরুর মাথা টেনে ছিঁড়ে ফেলে এমন শক্তি কোন জন্তুরই বা আছে? গ্রামের সবখানেই এ নিয়ে সমালোচনা চলছে। কেউ বলছে বড়সড় কোনো বাঘের হামলা হয়েছে, কেউ বলছে বাঘ হওয়ার প্রশ্নই আসে না, যেভাবে রাক্ষসের মতো টেনে ছিঁড়ে ফেলেছে। কেউ বলল জিনের কাজ। সবার মনেই এ নিয়ে জল্পনা কল্পনা ও আতঙ্ক ভর করেছে। পরদিন নিয়ম মাফিক সাধু বাবার নিকট ফলমূল নিয়ে গেল গ্রামের লোকজন। বাবা আগের মতোই নির্মিলিত চোখ। সামনে আগুন জ্বালানো রয়েছে আজ। বাবা মাঝে মধ্যে সুর করে কি যেন পড়ছে, আর আগুনের দিকে কী সব ছিটিয়ে দিচ্ছে। সাথে সাথে আগুন জ্বলে উঠছে আরও দ্বিগুণ হারে। সাধু বাবার কাছাকাছি যেতেই লোকগুলো টের পেল সাধু বাবার আশেপাশে আগুনের তেজ অনেকটাই বেশি। ফুসকা পড়ে যাওয়ার অবস্থা। লোকেরা ভয় পেয়ে সেখান থেকে সরে এলো। প্রতিদিনই ঘটছে নতুন নতুন অঘটন। কোনো না কোনো প্রাণীকে বীভৎসভাবে হত্যা করে ফেলে রাখা হয়েছে প্রতিদিন। হাঁস মুরগি বিড়াল কুকুর কোনো কিছুই রেহাই পাচ্ছে না। এ কী ধরনের উৎপাত শুরু হলো গ্রামে? সবার মনে আতঙ্ক। এভাবে আর কতদিন চলবে? গ্রামের দক্ষিণ দিকের হিন্দুপাড়ার সমীর সেনের মেজো ছেলে শুভটা ভীষণ দুষ্টু। মাত্র ক্লাস 4-এ পড়ে, অথচ শয়তানি বুদ্ধিতে সে সবার চেয়ে এগিয়ে। সন্ধ্যায় ঘরে পড়তে না বসে সে দুষ্টুমি করতে লাগলো। একসময় খেলতে খেলতে টেবিলের উপর রাখা কাচের জগটি ফেলে দিল সে। ঝনঝন শব্দ করে ভেঙে গেল সেটি। তার মা রান্নাঘর থেকে বেত হাতে দৌড়ে এলো। মারের ভয়ে ঘরের বাইরে দৌড় দিল শুভ। মা ভাবলো বাইরে আর কোথায় যাবে, একটু পর ফিরে আসবে হয়তো। মা রান্নাঘরে চলে গেল। রাত প্রায় 9টা বাজে। শুভ এখনো ঘরে ফেরেনি। টনক নড়ল তার মায়ের। গেল কোথায় ছেলেটা? সমীর সেন মানে শুভর বাবাকে জিজ্ঞেস করলো। তিনিও দেখেননি। শুভর বড় ভাই ধ্রুব বলল, শুভ সন্ধ্যায় মায়ের ভয়ে দৌড়ে বের হয়ে গিয়েছিল, এখনো আসেনি। সবাই মিলে আশেপাশের ঘরে খোঁজ নিল। না, শুভ কোথাও যায়নি। সারা গ্রামের লোকজন মিলেমিশে খোঁজ নিল শুভর। শুভ কোথাও নেই। অজানা আশঙ্কায় কালো হয়ে গেল সবার মুখ। সকালে মাঠে গরু চড়াতে নিয়ে যাচ্ছিল গ্রামের এক রাখাল। পুকুরের উত্তর পাড়ের দিক দিয়ে যেতে যেতে দেখল পুকুর পাড়ে কে যেন মরার মতো শুয়ে আছে। কাছে গিয়ে দেখল শুভ, মৃত, ভয়ানক বিভৎস সে লাশ। চেনাই যায় না। প্রচণ্ড শক্তিতে কে যেন তার মাথাটি ধর থেকে টেনে ছিঁড়ে ফেলেছে। বুক ফেরে কলিজা বের করে ফেলা হয়েছে।
সারা শরীরে খামচির দাগ। লাশ দেখে বমি করে দিল সে। তারপর ভয়ে ভয়ে গ্রামের দিকে দৌড় দিল রাখালটি। সারা গ্রামে ছড়িয়ে পড়ল শুভর অস্বাভাবিক মৃত্যুর কথা। সাধনপুর গ্রামের পাশেই সরলপুর ইউনিয়ন। সেই গ্রামের সবচেয়ে ধনী পরিবার মিয়া বাড়ির হোসেন মিয়ার একমাত্র ছেলে শোভন। লেখাপড়া করতে শহরে গিয়েছিল সে। প্রথম প্রথম বাড়িতে আসা যাওয়া করলেও বেশ কবছর হয়ে গেল বাড়ির সাথে কোনো যোগাযোগই রাখেনি সে। তার পরিবারের লোকেরা শহরে তার কলেজ সহ অনেক জায়গায় খোঁজ করেও তার সন্ধান পায়নি। পত্রিকায় নিখোঁজ সংবাদ ছাপা হয়েছিল, থানায় গিয়েও কোনো লাভ হয়নি। শোভনের কোনো খোঁজ খবর না পেয়ে একসময় হাল ছেড়ে দেয় তার বাবা মা। সেদিন সকালবেলা হুট করে শোভন বাড়ি ফেরে। চেহারা সুরত কাপড় চোপড়ে অনেক পরিবর্তন, চেনার উপায়ই নেই। সাথে বড় বড় 3টি ব্যাগ। বাড়িতে প্রবেশ করে প্রথমেই সে বাবার সামনে পড়ল। হোসেন মিয়া নিজ পুত্রকে প্রথমে চিনতেই পারলেন না। শোভনই বলল, বাবা, আমি শোভন, তোমাদের কাছে ফিরে এসেছি। এতদিন পর হারানো পুত্রকে ফিরে পেয়ে বাকরুদ্ধ হয়ে গেলেন তিনি। পুত্রকে জড়িয়ে ধরে কেঁদে উঠলেন তিনি। বসার ঘরে কান্নাকাটির শব্দ শুনে ছুটে এলেন শোভনের মা। শোভনকে দেখেই চিনতে পারলেন তিনি। শোভনকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন শোভনের মা। বিকালে শোভনকে দেখতে উঠানে জড়ো হলো গ্রামের অনেকেই। এতদিন কোথায় ছিল, কি করছিল, বাড়ির সাথে যোগাযোগ রাখেনি কেন, এসব জানতে আগ্রহ সবার। সংক্ষেপে শোভন যা বলল তা হলো, ডক্টর আমজাদ আলী নামে এক বিজ্ঞান সাধকের সাথে বিজ্ঞান বিষয়ক গবেষণা করছিল শোভন। তার সাথে চলে যায় হাতিয়ার নিঝুম দ্বীপে। সেখানে বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করছিল দুজনে। তাদের বিজ্ঞান সাধনার বিষয় ছিল সারা দেশে ছড়িয়ে পড়া প্রেত সাধকদের প্রতিরোধের উপায় বের করা। বিজ্ঞানী আমজাদ আলীর সাথে কাজ করে এ বিষয়ে অনেক দূর এগিয়ে গেছে শোভন। শোভন ফিরে আসার পর তার সাথে পুরনো বন্ধুদের অনেকেরই দেখা হলো। বন্ধুরা খুব খুশি। নদীর পাড়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়ে কথায় কথায় উঠল সাধনপুর গ্রামে সম্প্রতি ঘটে যাওয়া ভয়ানক ঘটনাগুলোর কথা। শোভন খুব মনোযোগ দিয়ে শুনল সম্পূর্ণ ঘটনা। তারপর বন্ধুদের বলল সাধনপুর গ্রামের কাউকে নিয়ে আসতে। সে যা সন্দেহ করেছে সেটা ওই গ্রামের কাউকে পেলেই তার সাথে কথা বলে পুরোপুরি বোঝা যাবে। সেদিন রাতেই শোভনদের বাড়িতে এলো সাধনপুর গ্রামের কলিমদ্দি। কলিমদ্দি শোভনদের বসার ঘরে ঢুকতেই ঝট করে দাঁড়িয়ে গেল শোভন। তার মুখ থমথমে। ইশারায় কলিমদ্দিকে দাঁড়িয়ে থাকতে বলল। শোভনের হুট করে দাঁড়িয়ে যাওয়ায় কলিমদ্দি সহ অন্যরাও হচ্চকিয়ে যায়। ব্যাপার কি? শোভন তার ব্যাগ থেকে একটা পানির বোতল বের করলো। তারপর কলিমদ্দি সহ ঘরে উপস্থিত সবার গায়ে বোতল থেকে পানি নিয়ে ছিটিয়ে দিল। কলিমদ্দিকে উদ্দেশ্য করে বলল, এটা পবিত্র পানি। তুমি ঘরে ঢোকার সাথে সাথেই বুঝতে পেরেছি তোমার উপর কোনো প্রেত সাধকের আছর রয়েছে। সম্ভবত তোমাদের গ্রামে কোনো প্রেত সাধক এসে আস্তানা গেড়েছে। তোমাদের গ্রামে সমস্ত অঘটনের জন্য দায়ী সেই প্রেত সাধক। প্রেত সাধকের কথা শুনে সবাই ভয় পেয়ে গেল। শোভন জিজ্ঞাসা করলো, তোমাদের গ্রামে নতুন কোনো লোক সম্প্রতি বসবাস শুরু করেছে কিনা? কলিমদ্দি বলল, গ্রামে তো নতুন কোনো লোক আসেনি, তবে গ্রামের বাইরের পুকুরে এক সাধু বাবা এসে বাস করছে। বাবা দিনরাত ধ্যান করেন, কারো সাথে পাচে নেই, কারোর সাথে কথাও বলেন না। বাবাকে দিয়ে কারো ক্ষতি হওয়ার আশঙ্কা নেই। শোভন বলল, আমি নিশ্চিত এই বাবাই যত ঘটনার মূল। সে একজন প্রেত সাধক। আমি রাতে ব্যাপারটা আরও নিশ্চিত হতে পারবো। তুমি আজ গ্রামে যেও না, তোমার শরীরে পবিত্র পানির স্পর্শ আছে। তুমি গ্রামে গেলেই প্রেত সাধকটি তার টের পেয়ে যাবে। প্রেত সাধক বিষয়টি গ্রামের লোকদের জন্য নতুন বিষয়। তারা জানে না প্রেত সাধক কী, তারা কী জন্য প্রেত সাধনা করে, তারা মানুষের ক্ষতি করে কেন। গ্রামের লোকজন এই বিষয়ে জানার কৌতূহল প্রকাশ করলো শোভনের কাছে। শোভন বলতে লাগলো, প্রেত সাধকরা মূলত শয়তানের উপাসনা করে। তারা শয়তানের উপাসনার মধ্য দিয়ে অসীম ক্ষমতার মালিক হতে চায়। শয়তানকে খুশি করতে তারা বিভিন্ন জীবজন্তুর পাশাপাশি মানুষও বলি দিয়ে থাকে। এই সাধুটি কতটুকু শক্তির মালিক হতে পেরেছে আমি জানি না। শুভকে যেভাবে খুন করেছে তাতে মনে হচ্ছে চূড়ান্ত ক্ষমতা পেতে আর বেশি দেরি নেই তার।
তবে তাকে প্রতিরোধ করতে না পারলে সে অসীম ক্ষমতার মালিক হয়ে মানুষের ক্ষতি করবে। সে কোনোভাবে যদি টের পেয়ে যায় আমরা তার উদ্দেশ্য বুঝতে পেরেছি, তবে সে পুরো গ্রাম জ্বালিয়ে ছাড়কার করে দেবে। তাহলে এখন উপায় কি? গ্রামবাসীরা জানতে চাইল। শোভন বলল, উপায় তো একটা আছে, তবে সেটা সবার সামনে বলা যাবে না। আমি এলাকার তরুণদের নিয়ে বসবো, তাদের সাথে নিয়েই প্রেত সাধক সাধুবাবাকে প্রতিরোধের পরিকল্পনা করব। এদিকে সাধনপুরের কলিমদ্দিকে সে রাতে গ্রামে যেতে মানা করলেও সে শোনেনি। কলিমদ্দি রাতেই সে সাধনপুরে চলে যায়। সাধনপুরে গিয়ে কলিমদ্দি গ্রামবাসীকে সব কথা জানায়। শোভন যা যা বলেছে সব কিছু খুলে বলল। সাধু বাবার কারণে এসব হচ্ছে জানতে পেরে ক্ষুব্ধ হয়ে উঠল গ্রামবাসী। সবারই কোনো না কোনো প্রাণী হত্যা করেছে সাধুটি। সবচেয়ে বেশি উত্তেজিত দেখা গেল শুভর বাবা সমীর সেনকে। পুত্র হারিয়ে শোকে মুহ্যমান হয়ে পড়েছিলেন তিনি। উত্তেজিত জনতা সে রাতেই লাঠি সোঁটা, সরকি, বল্লম ও মশাল নিয়ে সাধু বাবার আস্তানায় হামলা করার জন্য প্রস্তুত হতে লাগলো। সাধু বাবাকে সামনে পেলেই খুন করে ফেলবে তারা। গ্রামের লোকজন সাধু বাবার আস্তানা পুকুর পাড়ের বটগাছটার কাছাকাছি আসতে হঠাৎ প্রচণ্ড বেগে বাতাস বইতে শুরু করলো। বাতাসের তোড়ে গ্রামবাসীদের হাতে থাকা মশাল নিভে গেল। দু একজনের হাতে টর্চ লাইট ছিল, তারা সেটার আলোতে সামনে অগ্রসর হচ্ছিল। বাতাসের বেগ ধীরে ধীরে বাড়ছে। এবার শুরু হলো বজ্রপাত। এমন জোরে বাজ পড়ছে মনে হলো কানের পর্দা ফেটে যাবে। আকাশে বজ্রের লেলিহান শিখা লক লক করছে সাপের জিহ্বার মতো। হঠাৎ করে পরিষ্কার আকাশে দমকা হাওয়া ও বজ্রপাতের কারণে ভয় পেয়ে গেল লোকজন। তবুও তারা সাধু বাবার দিকে এগিয়ে যেতে লাগলো। প্রচণ্ড ক্রোধ চেপে গেছে তাদের সবার। সাধু বাবার আস্তানার কাছাকাছি পৌঁছতেই হঠাৎ কোত্থেকে একদল বৃহদাকৃতির কুকুর গ্রামবাসীদের ঘিরে ঘেউ ঘেউ করা শুরু করলো। হঠাৎ কুকুরের আক্রমণে ভীত হয়ে পড়ল সবাই। কোথা থেকে কুকুরগুলি আসলো কেউ বুঝতে পারল না। এত বড় বড় কুকুর কেউ কোনোদিন দেখেনি। সবাই এক জায়গায় জড়ো হয়ে ঠক ঠক করে কাঁপতে লাগলো। এদিকে প্রচণ্ড বাতাসের মাঝেও সাধু বাবার সামনে জ্বালানো আগুন দাউ দাউ করে জ্বলছে। আগুনের শিখা লকলকিয়ে বটগাছের ডাল পর্যন্ত স্পর্শ করতে চাইছে। সাধু বাবা নিজ আসন থেকে উঠে দাঁড়ালো। তারপর সমাগত জনতার দিকে ফিরে আকাশ বাতাস কাঁপিয়ে ভয়ানক স্বরে হাসতে লাগলো। তার হাসির দমকে বাতাসের গতিবেগ যেন আরো বেড়ে উঠেছে। তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে বজ্রপাতের উজ্জ্বলতা ও শব্দ। মনে হলো দুনিয়ার বুকে যেন কেয়ামত নেমে এসেছে। সাধু বাবা চিৎকার করে বলতে লাগলো, তোরা আমাকে মারতে চাইছিস তাই না? আমি প্রেত সাধনার সর্বোচ্চ শিখরে উঠতে যাচ্ছি। আগামীকাল অমাবস্যার রাত্রে আমি শয়তানের প্রিয় পাত্র হয়ে যাব। দুনিয়ার কোনো শক্তিই তখন আমাকে ঠেকাতে পারবে না। আর যে পুচকে ছোকরা আমাকে ঠেকানোর পরিকল্পনা করছে তার শক্তি কতটুকু আমি জানি। তার সাধ্য নিয়ে আমাকে রুখতে পারে। আমি তাকে ধ্বংস করে দেব। তারপর তোদের এই গ্রাম জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দেব। তোদের আজ শেষবারের মতো ছেড়ে দিচ্ছি। এটাই তোদের শেষ দিন। যা, মৃত্যুর জন্য প্রস্তুত হ। এই বলে বিকট শব্দে হাসতে লাগলো সাধুরূপী প্রেত সাধক। সাধুর কথার মাথা মুন্ডু বুঝতে পারল না কেউ। তবে সবাই এটা বুঝলো তাদের উপর মারাত্মক কোনো বিপদ ঘনিয়ে আসছে। সাধু বাবা আবার ধ্যানে বসে গেল। কুকুরগুলি সাধুর চারপাশে গিয়ে দাঁড়ালো। বাতাসের গতিবেগ আরও বাড়ছে। বড় বড় গাছের ডালপালাগুলো মটমট করে ভাঙতে লাগলো। সুপারি গাছগুলো নুয়ে পড়ে মাটির সাথে লেগে গেছে। কয়েকটা গাছ একেবারে গোড়া থেকে শিকড় অব্দি উঠে পড়েছে। এমন ভয়ঙ্কর বজ্রপাত আর তুফান এই এলাকার লোকজন জীবনেও দেখেনি। অবস্থা বেগতিক দেখে লোকজন বাড়ির পথ ধরল। সবাই যার যার খোদাকে ডাকছে। বাড়ি ফিরে গ্রামের পুরুষেরা শোভনের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিল। শোভনের কথা না শুনেই তাদের এই অবস্থা হয়েছে। এখন শোভনই পারে তাদের এই বিপদ থেকে উদ্ধার করতে। সাধনপুরে প্রচণ্ড বেগে বাতাস ও বজ্রপাত হলেও শোভনদের সরল গ্রামে তার কিছুই হচ্ছে না। তবে তারা দেখতে পাচ্ছে বাতাসের তাণ্ডব। শোভন বুঝতে পারল সাধু বাবাই এসব ঘটাচ্ছে। শোভনদের বসার ঘরে অনেক লোকজন। তারা ভাবছে কি করে কি হয়ে গেল। কলিমদ্দিকে নিষেধ করার পরেও সে শোভনের কথা শুনেনি। গ্রামবাসীরা নিজেদের মধ্যে এ নিয়ে আলাপ করছে।
শোভনও ভাবছে কিভাবে এই প্রেত সাধককে ঠেকানো যায়। এ সময় সাধনপুরের লোকজন প্রবেশ করলো সেখানে। সবার ভয়ার্ত চেহারা, কয়েকজন থর থর করে কাঁপছে এখনও, কারো মুখে কোনো কথা নেই। ভয়ে আতঙ্কে সবাই বাকরুদ্ধ। শোভন তার সেই পবিত্র পানির বোতলটি বের করলো, তারপর ছিটিয়ে দিল সবার গায়ে। পবিত্র পানির ছিটা গায়ে লাগতেই লোকগুলোর যেন হুঁশ ফিরে এলো। কেউ কেউ হিস্টোরিয়াগ্রস্ত লোকের মতো চিৎকার করে উঠল, কেউ কান্না করছে। সরলপুর গ্রামের লোকদের মুখেও কোনো কথা নেই। শোভনই প্রথম কথা বলল। আমি সব বুঝতে পেরেছি, যা হওয়ার হয়েছে। তোমরা কেউ আমাকে পুরো ঘটনাটা বলো। কলিমদ্দি এগিয়ে আসলো। সে বলল সব কিছু। সাধুর ভয়ানক আচরণ আর হুমকির কথা শুনে শোভনের মুখও কালো হয়ে গেল। তার মানে সে আমার সম্পর্কেও সব কিছু জানে। তার সাথে থাকা দুষ্ট আত্মারা হয়তো তাকে আমার ব্যাপারে জানিয়েছে। সে এখন সর্বোচ্চ ক্ষমতার চূড়ায় উঠতে চায়। একজন কুমারী মেয়েকে শয়তানের উদ্দেশ্যে বলে দিতে পারলে সে সর্বোচ্চ ক্ষমতার মালিক বনে যাবে। তখন আমি দূরে থাক, দুনিয়ার কেউই তার সাথে লড়াই করে জিততে পারবে না। গ্রামের সবচেয়ে প্রবীণ ব্যক্তি নুরুজ্জামান এগিয়ে এলেন শোভনের কাছে। বললেন, বাবা, আমরা এসব বুঝি না, বুঝতেও চাই না। তুমি যেভাবে পারো আমাদেরকে ওই শয়তানটার হাত থেকে বাঁচাও। শোভন বলল, সে গ্রামের কোনো কুমারী মেয়েকে অপহরণ করতে পারে শয়তানের নিকট বলি দেওয়ার জন্য। সবাইকে সতর্ক থাকতে হবে, সেজন্য কোনো কুমারী মেয়েকে তুলে নিয়ে না যেতে পারে। আমি সবাইকে পবিত্র পানি দিচ্ছি। আগামীকাল সূর্য ডোবার আগে এই পানিগুলো আরও পানির সাথে মিশিয়ে আপনারা ঘরের ভিতরে, চারপাশে এবং উঠানে ছেড়েবেন। আর সবাইকে 4টা করে পেরেক দেব। এই পেরেকগুলো ঘরের চারপাশে পুঁতে দেবেন। আর সবাইকে মন্ত্রপুত সুতা দেব। সন্ধ্যা হওয়ার আগেই সবাই যার যার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দরজার হুকের সাথে মন্ত্রপুত সুতা জড়িয়ে দেবেন। বাইরে ঝড় ঝঞ্ঝা যাই হোক না কেন, সকাল হওয়ার আগে কেউ ঘর থেকে বের হবেন না। কেউ ডাকলেও না, এমনকি আমি ডাকলেও না। বাইরে অনেক শব্দ শুনতে পাবেন। যাই হোক না কেন কেউ দরজা খুলে বের হবেন না। সবাই যার যার ধর্মীয় নীতি অনুসারে সৃষ্টিকর্তাকে ডাকবেন, নামাজ পড়বেন, কোরআন পড়বেন, হিন্দুরা পূজা অর্চনা করবেন। সবাই সাবধান থাকবেন। বাকি যা করার আমি করব। পরের দিন সূর্য ডোবার আগেই সবাই শোভনের কথা মতো ঘরে ঢুকে গেল। শোভন প্রস্তুতি নিচ্ছে প্রেত সাধকের বিরুদ্ধে লড়াইয়ের। তার গুরুর কাছ থেকে সে এই বিষয়ে অনেক কিছুই শিখেছে। তার সাথে নিয়ে আসা ব্যাগে অনেক কিছুই রয়েছে। সে তার ব্যাগগুলো থেকে একটা বড় ব্যাগ নিয়ে উঠানে গেল। সেখানে বিরাট এক পেন্টাকল আঁকলো। তার প্রতিটি কোণায় জ্বালিয়ে দিল একটা করে মোমবাতি। ভেতরে ছোট ছোট বাটিতে রাখলো পবিত্র পানি। তারপর পেন্টাকলের প্রতিটি ঘরে রাখলো ঘোড়ার নাল, রসুন এবং হিং। তারপর সে এক হাতে একটা পবিত্র ছুরি নিয়ে বসে পড়ল পেন্টাকলের ঠিক মাঝখানে। এদিকে সাধুরূপী প্রেত সাধু তার আস্তানা ছেড়ে বেরিয়ে পড়ল। সে প্রচণ্ড দ্রুততায় ঘুরে বেড়াচ্ছে সারা গ্রামে, কিন্তু গ্রামবাসীদের গড়ে তোলা প্রতিরোধের কারণে সে কারো ঘরে ঢুকতে পারল না। সাধু একে একে প্রত্যেকের দরজায় গেল, তাদের নাম ধরে ডাকলো, এমনকি অবিকল শোভনের গলার স্বর নকল করে ডাকলো, কিন্তু কেউই দরজা খুলল না। উন্মাদ হয়ে পড়ল প্রেত সাধক। আজ কুমারী মেয়ে বলি দিতে না পারলে তার লক্ষ্য পূরণ হবে না। যে করেই হোক একটা কুমারী মেয়ে তার চাই চায়। সাধু এখন মাটি ছেড়ে উঠে পড়েছে আকাশে, উড়ে বেড়াতে লাগলো গ্রামের উপর দিয়ে। সারা গ্রামে শুরু হলো গতকালের মতোই তাণ্ডব লীলা। সাধুর ইশারায় তার জ্বালানো আগুন ছড়িয়ে পড়ল তার চারদিকে, পুড়তে লাগলো গাছপালা। তবে কারো বাড়ি ঘরে সেই আগুনে স্পর্শ করল না। সাধু কুমারী মেয়ে পেতে ব্যর্থ হয়ে এবার ছুটল সরল গ্রামে। সেখানেও শুরু হলো একই রকম তাণ্ডব লীলা। আকাশে উঠতে উঠতে সে নিচে তাকিয়ে দেখল শোভনকে। নিমিষেই সে নিচে নেমে এলো। সাধুর আগমন টের পেয়ে শোভন জোরে জোরে দোয়া দুরুদ পড়তে শুরু করলো। ছুরিটা বুকে চেপে ধরে আছে সে। এটা তার গুরুর পক্ষ থেকে উপহার দেওয়া ছুরি। যুগে যুগে বহু প্রেত সাধকের বিনাশ সাধন করে ছুরিটি আজ শোভনের হাতে এসে পৌঁছেছে। সাধু শোভনের সামনে পেন্টাকলের বাইরে এসে দাঁড়ালো। শোভন তার দিকে তাকাচ্ছে না, জানে একবার তাকালেই তার আত্মা চুরি করে নেবে প্রেত সাধক। সেক্ষেত্রে প্রতিরোধ ব্যবস্থা কোনো কাজে আসবে না। প্রেত সাধক ডাক দিল, শোভন, আমার দিকে তাকাও। আমাকে চিনতে পারো? গলার আওয়াজ শুনে অবাক হয়ে গেল শোভন। এটা তার খুব প্রিয় একজন মানুষের গলা। এটা কিভাবে হয়? না, এটা হতে পারে না। আবার গমগমে গলায় ডাক দিল প্রেত সাধক, তুমি আমার সাধনা বানচাল করার চেষ্টা করছো।
আগে আমি তোমাকে শেষ করব, তারপর অন্য গ্রাম থেকে কুমারী মেয়ে এনে শয়তানের উদ্দেশ্যে বলে দিয়ে আমি এই পৃথিবীর সবচাইতে শক্তিশালী ও ক্ষমতাবান মানুষে পরিণত হব। সাধু নিজ জায়গায় দাঁড়িয়ে ঘুরতে লাগলো। ঘুরতে ঘুরতে সাধু এক প্রচণ্ড ঘূর্ণিতে রূপ লাভ করলো। সে পেন্টাগলের চারদিকে ঘুরছে। এদিকে প্রচণ্ড বেগে বয়ে যাচ্ছে বাতাস আর আগুনের হলকা। পেন্টাগলের চারদিকে জড়ো হলো অসংখ্য কুকুর। তারাও চাইছে পেন্টাগলের ভিতরে ঢুকে শুভকে আক্রমণ করতে। শোভন জোরে জোরে দোয়া ও কোরআনের আয়াত পড়তে লাগলো। এদিকে সাধু ঘূর্ণি হয়ে আরও জোরে জোরে ঘুরে ঘুরে পেন্টাগলে ঢুকতে চাইছে। পেন্টাগলের মোমবাতিগুলো নিভু নিভু অবস্থা। শোভনের আবার ভয় করতে লাগলো। সে মাথা উঁচু করে চাইল সাধুর দিকে। এতক্ষণ বাইরের অবস্থা দেখেনি সে। পেন্টাগলের বাইরের লণ্ডভণ্ড অবস্থা থেকে তার অন্তরাত্মা কেঁপে উঠল। সে প্রচণ্ড ভয় পেয়ে পিছু হটতে গিয়ে একটা পবিত্র পানির পেয়ালা উল্টিয়ে ফেলল। মুছে গেল পেন্টাগলের একাংশ। সেটা দেখেই ভয়ঙ্কর শব্দ করে হেসে উঠল সাধুটি। তারপর তার নিজের রূপে ফিরে এসে ঢুকে পড়ল পেন্টাগলের ভিতর। সাধু পেন্টাগলে ঢুকে শোভনকে ধরতে উদ্যত হলো। শোভনও কাল বিলম্ব না করে হাতের পবিত্র ছুরি বসিয়ে দিল প্রেত সাধকের বুকে। এক ভয়ঙ্কর চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ল সাধু। তারপর ছটফট করতে করতে মারা গেল। শান্ত হয়ে এলো পরিবেশ। সব কিছুই এখন স্বাভাবিক। পূব আকাশে সূর্য উঠেছে। নতুন দিনের নতুন সূর্য। তার আলোয় দূর হয়ে যাবে অশুভ অন্ধকার। লোকজন বের হয়ে আসছে ঘর থেকে। শোভনকে সবাই ধন্যবাদ জানাতে লাগলো এত বড় বিপদ থেকে তাদেরকে বাঁচানোর জন্য। শোভন উপর হয়ে থাকা সাধুকে চিৎ করল। সাধুর চেহারা দেখে চমকে উঠল সে। রাতেই সাধুর গলার আওয়াজ শুনে তার সন্দেহ হয়েছিল সাধুরূপে এ যে তার প্রিয় ডক্টর আমজাদ আলী স্যার। গল্পটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের বাকি গল্পগুলো শুনতে আমাদের চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন আমাদের ফেসবুক পেজ সহ যাবতীয় লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে। গল্পটি শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।